অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সামনে থেকে খুব একটা দেখিনি, যদি এরপরে কোনোদিন দেখি একটা পায়ে প্রণাম করে আসবো। যে কেউ এই রকম ব্রেন খাটাতে পারে, সত্যি কথা বলতে আমার জানা নেই। আমিও তো এই মেডিকেল লাইনে আছি, মেডিকেল ফিল্ডে থেকে এই রকমভাবে কারোর মাথায় ব্রেন কাজ করতে পারে, সত্যি মানে অসাধারণ। মানে যদি এই খারাপ কাজের নোবেল থাকতো তাহলে একে দেওয়া উচিত ছিল। তার কারণটা হচ্ছে, দেখুন, এই অনুভব মাইতি লাইকেল এরা কারা? এরা হচ্ছে যখন রত্না দেবনাথ কাকিমা ভোটে দাঁড়ালো, বেঈমান কাকিমা গান চালিয়ে সারা সময় অপপ্রচার করেছে। এদের কাজই হলো অপপ্রচার করা। আজকে এই ছেলেটার নাম আমি ফেসবুক সমস্ত জায়গায় আমি ছড়িয়ে দিলাম, যে হারে মব লার্জ ভায়োলেন্স ক্রিয়েট হয়েছে, এই ছেলেটা বা এই ছেলেটার পরিবার সেখানে তো অ্যাটাক হতে পারত। এর দায় কি অনুভব মাইতি, লায়েক আলী বা সিপিএমের লোকজন নেবে? এই যে সিপিএমের এই সমস্ত অকাল কুষ্মাণ্ডগুলো এরা কী করে এরা জানলো যে এই ছেলেটা হচ্ছে পুলিশের কাছ থেকে ছাড়িয়ে নিয়ে এসছে? এই ব্যাখ্যাটা আমি বলবো, এই যে কজনের প্রোফাইলে বেরিয়েছে না, তাদের সব কটাকে কাস্টডিতে নিয়ে তুলে নিয়ে গিয়ে আগে জিজ্ঞাসা করা হোক। মমতা ব্যানার্জি কালকে বলছেন যে আমি কোনো দাঙ্গা করিনি। হ্যাঁ, আপনি দাঙ্গা করেননি, কিন্তু আপনি দাঙ্গা করিয়েছেন। অভয়াকাণ্ডে উনি একবারই নেমেছিলেন, মানে একবার ওই মিছিল নাকি করেছিলেন, সেখানে বলেছিলেন নির্যাতিতার ফাঁসি চাই। হ্যাঁ, শুন, রেল লাইনে বিম ফেলানো মানেই কিন্তু আপনি ওয়ান কাইন্ড অফ নাশকতার ছক। এইটা কিন্তু আমাদের অন্তত ইন্টারনাল সিকিউরিটির যে থিওরি সেটাই বলে। ইন্দ্র তাঁতি, যাকে মব লিঞ্চিং করে মারা হলো, এর সাথে এই ক্রাইমের কি যোগ আছে, বা তিনি আদৌ দোষী কিনা সেটা নিয়ে যদি পরে প্রমাণিত হয় যে তিনি দোষী ছিল না, তখন কি হবে? দেখুন, বারুইপুরে যে ঘটনা ঘটে গেছে, এর থেকে নৃশংস কিছু হতে পারে বলে আমি অন্তত মনে করি না। মানে এর থেকে নৃশংস হওয়া সম্ভব নয়। বিশেষ করে একটা 12 বছরের মেয়ে, তার যে পোস্টমর্টেম রিপোর্ট, আমি রিপোর্টগুলো নিয়ে বলতে চাই না, কারণ রিপোর্টগুলো পড়ার সময় সত্যি কথা বলতে আমি নিজেই শিউরে উঠছিলাম যে একটা 12 বছরের মেয়েকে এইভাবে অত্যাচার করা সম্ভব। সেটা কোনো মানুষ তো নয়, যদি কোনো জন্তু জানোয়ার বলি তাদেরও অপমান করা হবে। এই সমস্ত মানুষের সত্যি কথা বলতে বেঁচে থাকা উচিত নয়। আমি একজন যেহেতু ভারতের নাগরিক, তো সেক্ষেত্রে আমাকে সংবিধান মেনে চলাই উচিত। কিন্তু কোনো সময় মনে হয়, যখন এই রিপোর্টগুলো দেখি বা যখন এই ঘটনাগুলো দেখি, তখন কিন্তু মনে হয় যে ওই উত্তরপ্রদেশে যে এনকাউন্টার পলিসি চলেছে বা মিডিল ইস্টে যে ধরনের পানিশমেন্ট হয়, এদের সাথে যেন তাই করা হয়। এবং সংবিধান মেনে আমি বলবো, এদেরকে বেশি দিন মানে জমা করে রেখে লাভ নেই, এদেরকে খরচ করে দেওয়াই উচিত। এই সমস্ত ক্রিমিনালগুলোর একটা নেক্সাস থাকে। যেহেতু এখানে একটা মানব পাচার চক্র বা হিউম্যান ট্রাফিকিংয়ের কথা উঠে আসছে, আমি জানি না সেটা সত্যি কি মিথ্যা, সেটা তদন্ত সবাইকে বেরিয়ে আসবে। কারণ এই সমস্ত গ্যাং থাকলে তারা ন্যাশনাল লেভেল, ইন্টারন্যাশনাল লেভেলের পর্যন্ত জড়িত থাকে। সেক্ষেত্রে ওরা আই উইটনেসের উপরে একটা প্রেশার ক্রিয়েট করতে পারে, বা তাদেরকে অনেক সময় মেরে দিতেও তারা দ্বিধাবোধ করে না। তো সেক্ষেত্রে যে আই উইটনেস যদি থাকে, তাদেরকে অবশ্যই প্রোটেকশান দেওয়া উচিত। এবং ফরেন্সিক এভিডেন্স, পোস্টমর্টেম রিপোর্ট, ডিএনএ এভিডেন্স, এই সমস্ত এভিডেন্সগুলো কালেক্ট করে কোর্টের সামনে প্রপার রিপোর্ট পেশ করা, চার্জশিট পেশ করা, এবং ফাস্ট ট্র্যাক কোর্টে এটা যাতে ভালোভাবে বিচার প্রক্রিয়া সম্পন্ন হয়। ঘটনাস্থলে যে গণপিটুনি দেওয়া হলো, রেল লাইন অবরোধ করা হলো, ট্রেনের ওপরে লোহার বিম ফেলা হলো, এই গোটা বিষয়টির পরিপ্রেক্ষিতেও কি কোনো ফৌজদারি তদন্ত আলাদা করে হওয়া দরকার? তার কারণ ইতিমধ্যেই যে এই মব লিঞ্চিং হয়েছে, সেখানে একজন রীতিমতো মারা গিয়েছেন আর কি, গণপিটুনিতে তাকে হত্যা করা হয়েছে। এই গোটা ঘটনার কি আলাদা করে কিছু তদন্ত করা উচিত বলে মনে করেন? দেখুন, মব লিঞ্চিং নিয়ে আমাদের বারবার সুপ্রিম কোর্ট কিন্তু একাধিক গাইডলাইন এবং একাধিকবার এই কথা তুলেছেন। এই মব লিঞ্চিংয়ের কিন্তু কোনো জায়গা সুষ্ঠু সমাজে নেই। আমরা যদি আইন হাতে তুলে নিই, যেখানে আইনের শাসন আপনি তাহলে এস্টাবলিশ করবেন কি করে? যেখানে আগের সরকারে আইনের শাসন ছিল না, এই সরকারে যে আইন প্রতিষ্ঠা করার চেষ্টা করছে, সেই জায়গায় মব লিঞ্চিংকে কোনো রকমভাবেই সমর্থন করতে পারি না আমি। তো সেই জায়গায় যতই আমার মানে হতাশা হোক, ফ্রাস্ট্রেশন হোক, মব লিঞ্চিংকে সমর্থন করতে পারেন। এখন আপনি বলতে পারেন, এই ইন্দ্র তাঁতি, যাকে মব লিঞ্চিং করে মারা হলো, এর সাথে এই ক্রাইমের কি যোগ আছে, বা তিনি আদৌ দোষী কিনা সেটা নিয়ে যদি পরে প্রমাণিত হয় যে তিনি দোষী ছিল না, তখন কি হবে? প্লাস যে অপরাধীগুলো 3 জনের নাম এসছে, তার তো প্রাইম অ্যাকিউজ যতদূর অন্তত দেখেছি, তাতে আনন্দ সর্দার বলে, আর তার সাথে দিবাকর মণ্ডল, প্রভাস মণ্ডল, তারাও ডিটেন হয়েছে। এখন ইন্দ্র তাঁতির কী যোগ সেটা এখনও পর্যন্ত ক্লিয়ার আমি অন্তত কোনো জায়গায় দেখতে পাচ্ছি না। কিন্তু যে মারা গেছে, এবার তাকে তো মব লিঞ্চিং করে মারার তো কিছু নেই, তাকে আইনের হাতে তুলে দিলে, সরকার যদি কিছু না করতো বা পুলিশ কিছু না করতো, তখন আপনি কথা বলতে পারেন। কিন্তু দুম করে এইভাবে একটা এজিটেশন ক্রিয়েট হয়েছে বলে মেরে দেবেন, এটা নয়। এটা কিন্তু প্রচলিত সবথেকে বেশি বাংলাদেশে হয়েছে, লাস্ট শেখ হাসিনা চলে আসার পরে। এখন বাংলাদেশের দিকে আপনি তো এখানে শিক্ষা নিলে হবে না। আমরা এটা পশ্চিমবঙ্গকে বাংলাদেশ হতে দিতে পারি না। আমাদের এটা হচ্ছে ভারতবর্ষের একটা অঙ্গরাজ্য, ভারতবর্ষে যেভাবে চলে ঠিক সেইভাবেই চলতে হবে। এখানে আইনের শাসন প্রতিষ্ঠা করতে হবে। পশ্চিমবঙ্গে ছিল না,
এটুকু আপনাকে বলছি, পশ্চিমবঙ্গে গত কয়েক বছরে আইনের শাসন বলে কিচ্ছু ছিল না, এখানে শাসকের আইন ছিল। এখন যখন সরকার চেষ্টা করছে আইনের শাসন প্রতিষ্ঠা করা, মব লিঞ্চিংয়ের কোনো জায়গা নেই। আর মব লিঞ্চিং যারা যারা করেছে, কেন করলো, তাদের এগেনস্টে তো অবশ্যই সেকশন আপনাকে জারি করতে হবে, বিশেষ করে যে কেন করলো এবং তারা সেই সমস্ত যে সমস্ত মানুষগুলো করেছে তাদেরকেও জিজ্ঞাসাবাদ করতে হবে, এবং মব লিঞ্চিং করলে তারও পানিশমেন্ট হবে। আর রেল লাইনে প্রথম কথা বিম কেন ফেলবে, ডিরেল কেন করবে? দেখুন, আমাদের দেশে এটুকু বলা আছে প্রোটেস্ট করার আপনি রাইট আছে, কিন্তু প্রোটেস্ট করাটা সেটা নন ভায়োলেন্ট, আপনি ভায়োলেন্স মুডে করতে পারেন না। আমাদের তো আরজি করেরও এত বড় একটা রেপ অ্যান্ড মার্ডার কেস হয়ে গেল, প্রায় 2 বছর আন্দোলন চলেছে, সারা পৃথিবী জুড়ে চলেছে, তো পশ্চিমবঙ্গে সবথেকে বেশি দিন চলেছে, কিন্তু কখনও কোথাও নন ভায়োলেন্স অন্তত আরজি করের ক্ষেত্রে সৃষ্টি হয়নি। এক্ষেত্রে ভায়োলেন্স হওয়া মানেই কি আপনি রেল লাইনে কিন্তু বিম ফেলে দেবেন, রেল লাইনে ডিরেল করবেন, তাহলে যে সমস্ত মানুষ ট্রেনে আসছে তাদের সাথে তো বিপদ হতে পারে, এই বিপদের দায়টা কে নেবে? প্লাস একজন রেলকর্মী সেখানে কাজ করছিল, তার কি অপরাধ ছিল? আপনি তাকে কেন মারতে গেলেন? তাকে কেন মারতে গেলেন? তার তো অপরাধ নয়, তাকে বলতে পারেন যে আপনি কাজ করতে পারবেন না, আপনি সরে দাঁড়ান বা করতে পারেন। তাকে মারা, এইটুকু ক্লিয়ারলি বোঝা যাচ্ছে। দেখুন, এটা তো দেখুন, রেপ অ্যান্ড মার্ডার এই ধরনের কেস যে শুধুমাত্র একটা পার্টিকুলার এরিয়া হয়েছে তা না, অন্যান্য এরিয়ায় অনেক সময় হয়েছে, কিন্তু এইটা টিপিক্যাল প্যাটার্নটা কোনটা মনে পড়ে আসছে বলুন তো? ওই সিএ আন্দোলনের সময় বাস পুড়িয়ে দাও, পুলিশ গাড়ি পুড়িয়ে দাও, তারপরে হচ্ছে ট্রেন জ্বালিয়ে দাও, ওয়াকাফ আন্দোলনের সময় হলো, সেই প্যাটার্নের একটা অংশ। আমার যেটা মনে হয় এই এরিয়াতে এই যারা যারা এই ধরনের কাজ আগেও যুক্ত ছিল তারা এখানে ঢুকে গিয়ে এই সুযোগের ফায়দা নিয়েছে। নির্যাতিতার পরিবার, আমি মনে করি যে তাদের এটার সাথে দূর দূরতার কোনো সম্পর্ক নেই, এবং তারা চেষ্টা করেছে যে তাদেরকে আজকে রাস্তায় নেমে তাকে কেন বলতে হবে যে আপনারা থামুন। এটাও তো একটা আমার বুঝতে হবে যে নির্যাতিতার পরিবারকে সম্মান জানিয়ে করা উচিত। নির্যাতিতার পরিবার যদি বলে যে এটাকে এইভাবে করো, আমি মনে করি নির্যাতিতার পরিবারকে সম্মান দেওয়া উচিত। তা না করে এই যে অন্যায় কাজগুলো এরা করলো, এর ভেতরে আমি বলছি স্যাবোটেজ আছে, এবং কিছু লোক অ্যান্টি সোশ্যাল এলিমেন্ট এর ভিতরে ঢুকে গেছে। এবং যেহেতু কিছুদিন আগে এই যে মুর্শিদাবাদে যে ইনসিডেন্ট বেলডাঙ্গায় হলো, সেখানে এনআইএ ইনভেস্টিগেশন হয়েছিল, এর ভিতর এই ধরনের কোনো নাশকতার ছক আছে কিনা? শুন, রেল লাইনে বিম ফেলানো মানেই কিন্তু আপনি ওয়ান কাইন্ড অফ নাশকতার ছক। এইটা কিন্তু আমাদের অন্তত ইন্টারনাল সিকিউরিটির যে থিওরি সেটাই বলে। এখানে কোনো নাশকতার ছক ঘটানো, কারণ এই ধরনের অ্যান্টি ন্যাশনাল ক্রাইমরা, তারা ক্রিমিনালগুলো বাইরে ঘোরাফেরা করে, এবং তারা একটা সুযোগ পেলে সেই জায়গায় ঢুকে গিয়ে তারা এক ধরনের নাশকতার সৃষ্টি করতে চায়। বিকাশ রঞ্জন ভট্টাচার্যের মতো বাম নেতৃত্ব তারা এই গুন্ডা দমন আইনের তীব্র বিরোধিতা করেছেন, যেখানে গুন্ডা দমনের বিষয়ে স্পষ্টতই বলা হয়েছে যে এরকম ধরনের কোনো রকম যদি কোনো ঘটনা ঘটে থাকে তার বিরুদ্ধে স্ট্রিক্ট অ্যাকশন নেওয়া হবে। শুধুমাত্র তাই নয়, এই ঘটনাকে কেন্দ্র করে অনেকে সাম্প্রদায়িক একটা বিভাজন তৈরি করার মতনও একটা আশঙ্কা আর কি উঠে আসছে। যদি সেটাই সত্যি হয়, পরিকল্পিতভাবেই কি এই গোটা ঘটনাটি ঘটানো হয়েছে? কারণ এই সিপিআইএমের কিছু সংখ্যালঘু নেতা যেমন লায়েক আলী বারুইপুরের ঘটনায় বিজেপির নাম জড়িয়ে দিয়েছে। অভিযুক্তরা ধর্ম পরিচয় হিন্দু। সিপিআইএম যেভাবে রাজনীতিকরণ করছে, বিজেপিকে এই ঘটনায় অপব্যাখ্যা দিয়ে টেনে আনার চেষ্টা করছে, অপপ্রচার চালানো হচ্ছে, এই সব কিছুই কি রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে মনে হয়? যখন থেকে মুখ্যমন্ত্রী এই ব্যাপারটাকে ইন্টারভিন করেছেন, তারপরে কিন্তু এখনও পর্যন্ত চোখে পড়েনি যে জায়গাটায় বিরোধিতা করা যায়, এবং সাথে সাথে এত ফাস্ট ক্রিমিনালদের ধরা পড়েছে, তাদেরকে কাস্টডিতে নিয়ে তদন্ত কিন্তু প্রক্রিয়া চালিয়ে যাচ্ছে, এবং নির্যাতিতার পরিবারের সঙ্গে সম্পূর্ণ সহযোগিতা করবেন সেই আশ্বাস দিয়েছে, এবং নির্যাতিতার ফ্যামিলিও মিডিয়ার সামনে কিন্তু একাধিকবার বলেছে, এবং তারই পরিবারের একজন লোক বলেছেন যে এখানে আরএসএস, বিজেপি বা হিন্দু এর কোনো ব্যাপার নেই। এবার ফ্যাক্ট হলো, এই যে লায়েক আলী, যার নিয়ে লায়েক আলী প্লাস সিপিএমের আরও বেশ বড় বড় নেতা, একজনকে দেখছিলাম অনুভব মাইতি, তারা এরকম দুমদাম করে ফেসবুকে পোস্ট করে দিচ্ছে যে শান্তনু মণ্ডল নামে একজন ছেলে এটা করেছে। আমার কথা হলো যে এই অনুভব মণ্ডল বা লায়েক আলী ঘটনাস্থলে কি ছিল? যখন ধরুন আমি যদি অভিযোগ করি যে শান্তনু মণ্ডল ছাড়িয়ে এনেছে, তো ওই সময় কি এরা দুজন উপস্থিত ছিল, নাকি পুলিশ ওদের ফোন করে বলেছে যে আমরা শান্তনু মণ্ডলের কথায় ছেড়ে দিলাম, যেটা দেখে এই লায়েক আলী বা আপনার অনুভব মাইতি এরা পোস্ট করছে? এটা তো প্রথম বস্তু। যদি কোনো পুলিশ অফিসার ছেড়েও দেয় কোনো নেতার কথায়, সে কি কাউকে বলবে না? আবার শান্তনু মণ্ডলও যদি ছাড়িয়ে নিয়ে আসে,
সেও কি কারোর কাছে বলবে না। তো এই যে অপব্যাখ্যা মিথ্যা ব্যাখ্যা দিচ্ছে, বরং পরে যেটা প্রমাণ হলো এই শান্তনু মণ্ডল বলে যে ছেলেটা, সে হচ্ছে প্রভাস মণ্ডল নামে একজন অভিযুক্তকে সে নিজে ফাঁড়ির উপরে ভরসা না পেয়ে নিজে কলার ধরে তুলে নিয়ে গিয়ে ওই জলের ভেতর দিয়ে সে থানায় তুলে দিয়েছে। তো এই প্রভাস মণ্ডলের হাত ধরেই কিন্তু আনন্দ সরকার, দিবাকর সর্দার এরা কিন্তু ধরা পড়ে। তাহলে এই ছেলেটা কি করলো, একজন অ্যাকিউজকে কিন্তু অলরেডি ধরেছে। তাহলে এই ছেলেটাকে বরং তো আমার উচিত যে তাকে প্রশংসা করা, যে সে এই জায়গায় সে হিন্দু দেখেনি, মুসলিম দেখেনি, সে কিন্তু দেখেছে কি হি ইজ আ ক্রিমিনাল। প্রভাস মণ্ডল তাকে ধরে নিয়ে গিয়ে তাকে থানায় তুলে দিয়েছে। তাকে কি করা হলো, তাকে এরা বদনাম করছে যে না এ ছাড়িয়ে নিয়ে এসছে। তাহলে আমি বলবো যে এই লায়েক আলী বা অনুভব মাইতি এদের তো এখন সরকারের এই মানে পুলিশের উচিত এদেরকে অ্যারেস্ট করে কাস্টডিতে নিয়ে তদন্ত করা উচিত, যে ভাই তোমরা জানলে কোথার থেকে, তোমরা কি করে জানলে? তো যে ছেলেটা অ্যাকিউজকে ধরিয়ে দিচ্ছে, তুমি শুধুমাত্র সেই ছেলেটা আরএসএস করে বা বিজেপি করে প্রোপাগান্ডা ছড়ানোর নামে তুমি যা খুশি তাই বলবে। এই অনুভব মাইতি লাইকেল এরা কারা? এরা হচ্ছে যখন রত্না দেবনাথ কাকিমা ভোটে দাঁড়ালো, বেঈমান কাকিমা গান চালিয়ে সারা সময় অপপ্রচার করেছে। এদের কাজই হলো অপপ্রচার করা। এরা ঘুম থেকে ওঠে অপপ্রচার করার জন্য এবং ঘুমোতে যাওয়ার আগে পর্যন্ত এরা অপপ্রচার করে। এরা আমি বলছি বর্তমান সিপিএম পার্টিটা হয়ে গেছে, এরা শুধু অপপ্রচার করা, কোনো রকম কোনো কনস্ট্রাকটিভ কাজ করেন। দেখুন বিরোধীদের কাজ বিরোধিতা করাই শুধু নয়, কনস্ট্রাকটিভ কাজও করা। এরা কিন্তু সঠিকটাকে সঠিক বলে না, সবসময় বিরোধিতা করে। তো এই জায়গা থেকে এরা কোন হিসাবে বললে, এদের কাছে কি প্রমাণ ছিল? একটা ছেলেকে দেখুন ওই জায়গায় একটা হিন্দু মুসলিম ডিসহারমোনি অবশ্যই তৈরি হয়েছে, কারণ মেয়েটা হচ্ছে মুসলিম কমিউনিটির, অ্যাকিউজটা হচ্ছে আপনার হিন্দু কমিউনিটির। আজকে এই ছেলেটার নাম আমি ফেসবুক সমস্ত জায়গায় আমি ছড়িয়ে দিলাম, যে হারে লার্জ ভায়োলেন্স ক্রিয়েট হয়েছে, এই ছেলেটা বা এই ছেলেটার পরিবার সেখানে তো অ্যাটাক হতে পারত। এর দায় কি অনুভব মাইতি, লায়েক আলী বা সিপিএমের লোকজন নেবে কি? যদি কিছু একটা হয়ে যেত, যেহেতু এখানে একটা মব লিঞ্চিং অলরেডি হয়ে গেছে, আর আপনারা তার উপরে বারবার মিথ্যা অপপ্রচার করছেন কোনো তথ্য ছাড়া। জানি না যে কোনো মেন স্ট্রিম মিডিয়া দেখাতে পারিনি যেখানে যে এই ছেলেটা অ্যাকিউজড, বরং মেন স্ট্রিম মিডিয়ারা দেখিয়েছে যে এই ছেলেটা হচ্ছে একজন অ্যাকিউজকে তুলে দিয়েছে। তাহলে এই যে সিপিএমের এই সমস্ত অকাল কুষ্মাণ্ডগুলো কী করে এরা জানলো যে এই ছেলেটা হচ্ছে পুলিশের কাছ থেকে ছাড়িয়ে নিয়ে এসছে? এই ব্যাখ্যাটা আমি বলবো এই যে কজনের প্রোফাইলে বেরিয়েছে না, তাদের সব কটাকে কাস্টডিতে নিয়ে তুলে নিয়ে গিয়ে আগে জিজ্ঞাসা করা হোক যে এর জন্য এরা কোথা থেকে ফান্ডিং, এই ডিপ স্টেট থেকে ফান্ডিং হয় যে কোনো জায়গায় এরকম ডিসহারমনি তৈরি করে, নাকি এরা রায়ট বাঁধানোর জন্য প্রস্তুত ছিল? এদের সেই রকম সেকশন দেওয়া উচিত। আজকে গুন্ডা দমন নীতি যদি দিতে হয় এদের কাছে দেওয়া উচিত। গুন্ডা দমন আইনে দেখুন বিকাশ রঞ্জন বাবু বিরোধিতা করবেন, এটা খুব স্বাভাবিক। কারণ আমি একটা কথা বলছি, এই কথাটা বলবে যে আপনি একটা কমিউনিটির এগেনস্ট হয়েছে। দেখুন তৃণমূল সরকার একটা কমিউনিটিকে দিনের পর দিন ব্যবহার করে গেছে। মমতা ব্যানার্জি কালকে বলছেন যে আমি কোনো দাঙ্গা করিনি। হ্যাঁ, আপনি দাঙ্গা করেননি, কিন্তু আপনি দাঙ্গা করিয়েছেন, আপনি দুধেল গাইদের দিয়ে দাঙ্গা করিয়েছেন। এখন সেই জায়গাটা ভ্যাকিউম ক্রিয়েট হয়েছে, সেই জায়গাটা বিকাশ রঞ্জনরা চাইছেন যে ওই জায়গাটা দখল করতে। না হলে কেউ বলতে পারে সমস্ত কিছুর বিরোধিতা করতে পারে। ওরা ভাবছে এই জায়গায় যদি আবার আমরা যে মাইনরিটি ভোটটা মমতা বন্দ্যোপাধ্যায় থেকে মুখ ফিরিয়ে নিয়েছেন, আমরা সেই জায়গাটা চাই। কারণ এই মুহূর্তে কালীঘাট তৃণমূল ভার্সেস ঋতব্রত তৃণমূল ভার্সেস এনসিপিআই একটা ভাগ হয়েছে। তো একমাত্র মানুষ কোথায় যাবে যদি সিপিএমকে ভরসা করতে পারে? তার জন্য ওরা এখন এই তোষণ পলিটিক্সটা বা অ্যাপিজমেন্ট পলিটিক্সটা ইউজ করছে। আপনি বলুন তো এই পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলগুলো আপনি যান, বিভিন্ন জেলগুলোতে মাইনরিটি কমিউনিটি যদি আজকে 35% নর্মাল এক্সিস্ট করে, আমি বলছি 50%-এর বেশি মাইনরিটি কমিউনিটি থেকে সেখানে জেল খাটছে। কেন খাটছে? এদেরকে বিভিন্ন ধরনের ক্রাইম করতে মদত দেওয়া হয়েছে। আজকে ভালো করে দেখুন যে কজন হিন্দু কমিউনিটি থেকে করছে, কম্পারিটিভলি অনেক কম। আপনি বাংলাদেশে যান, বাংলাদেশে দেখবেন যে মাইনরিটি কমিউনিটি কজন জেল খাটছে এবং কজন মেজরিটি কমিউনিটিতে খাটছে, কিন্তু এখানে আমাদের বেশি। তার কারণ হচ্ছে দিনের পর দিন সিপিএম 35 বছর, তারপরে তৃণমূল 15 বছর, এদেরকে বারবার মিসইউজ করে এদের তৈরি করা হয়েছে। আজকে নাহলে শেখ শাহজাহান, জাহাঙ্গীর খান, শওকত মোল্লা এদের মতো ক্রিমিনাল কি করে তৈরি হয়? আমি এই কথাটা বলবে আপনি খুব কমিউনাল কথাবার্তা বলুন। আপনি বাংলাদেশে জানতো কজন মাইনরিটি কমিউনিটি বা হিন্দু কমিউনিটি থেকে আছে যারা এত বড় বড় ক্রিমিনাল তৈরি হয়েছে একটা দেশে, পাশের দেশ
সেখানে মাইনরিটিরা কথা বলতে পারে না। আর এখানে মাইনরিটিরা সব রকম স্বাধীনতা শুধু পাওয়া নয়, মুশকিল হচ্ছে এদেরকে এমন উপরে তুলে রেখেছিল, এরা নিজেদের কমিউনিটিতে শিক্ষা দীক্ষার উন্নতি করতে পারেনি শুধুমাত্র এই সমস্ত পার্টিগুলো। এবার এই কমিউনিটির লোকজনও আপনাকে বলবে, আপনি যেই বলতে পারেন বলবেন যে এরা তো বিজেপির হয়ে কথা বলছে এবং আমাদের বিরোধিতা করছে। না, এদের শিক্ষা দীক্ষার উন্নতির জন্য না সিপিএম 35 বছর ভেবেছে, না 15 বছর। এদের শুধুমাত্র ক্রিমিনাল অ্যাক্টিভিটিস দিয়ে, ওই যে বলেছিল মমতা ব্যানার্জি যে একটা কমিউনিটিকে যদি আমি লেলিয়ে দিই 1 সেকেন্ডের ভিতরে 12টা বেজে যেতে পারে, শেষ হয়ে যেতে পারে। তো ব্যাপারটা তাই, এখন এরাও তাই চাইছে। এরাও চাইছে যে আপনারা আবার এদের লেলিয়ে দিয়ে, এই যে একটা মব লিঞ্চিং হয়েছে, এই মব লিঞ্চিং আমি বলবো যে এই সিপিআইএম এবং বিকাশ রঞ্জন ভট্টাচার্য এদের ভূমিকা কম নয়। এবার এই যে শান্তনু মণ্ডল, এর ফ্যামিলির উপরে যদি কোনো একটা অ্যাটাক আসতো, যদিও একটা 19 বছরের ছেলে কালকে অলরেডি সেই ওখানে কুপিয়ে খুন করা হয়েছে, এর ভিতরে কী রহস্য আছে? এই যে এইগুলো করছে হচ্ছে এরা ইচ্ছাকৃতভাবে একটা রায়ট হোক এবং তাতে ওদের মাইনরিটি ভোটটা যাতে দখলে আসে, এটা খুব প্ল্যান্ড ওয়েতে করছে এরা। কোথাও না কোথাও কি এই বিষয়টা গণতান্ত্রিক রাজনীতির জন্য ক্ষতিকারক বলে মনে করেন? আচ্ছা, গণতন্ত্রের রাজনীতিতে কি বলে? গণতন্ত্রের রাজনীতিতে শাসক দল যে পদক্ষেপগুলো নেবে, সেই পদক্ষেপগুলোর কোন জায়গায় ভুল ত্রুটি যা হচ্ছে সেটাকে বিরোধীরা দৌড়ে দেয়া। কিন্তু আমাদের এখানে বিরোধী এই যে এতদিন ধরে প্রায় 2 মাস হয়ে গেল শাসক দলের ভিতরে টানাপোড়েন দেখা যায়। বিরোধীরা কি করছে, কে কালীঘাট তৃণমূল, কে মানে বালিশ তৃণমূল, এই নিয়ে একটা তাদের ভিতরে বিক্ষোভ চলছে। কে এনসিপিআই হবে দিল্লিতে, আর কে হচ্ছে দখল করবে ওই তাদের অ্যাকাউন্টের টাকা, সিম্বল কার কাছে থাকবে, সিম্বল কে পাবে, এই নিয়ে বিক্ষোভ। বারুইপুর নিয়ে খুব একটা কোনো কিছু অন্তত প্রধান বিরোধী কোনো দলের ভিতরে আমরা দেখতে পেলাম না। আর সিপিআইএমের ভিতরে বিরোধিতা দেখতে পেলাম, সিপিআইএম হচ্ছে অপপ্রচার করে একটা রায়ট লাগাতে চাইছিল। এই যে কাজটা করলো সিপিএমের এই সোশ্যাল মিডিয়া পেজ, এরা প্রত্যেককে কালকে এদের একটাই উদ্দেশ্য ছিল দাঙ্গা লাগানো, এবং দাঙ্গা লাগিয়ে যাতে মাইনরিটি ভোটটাকে নিজেদের দিকে আনা যায়। কিন্তু সেটা সফল হয়নি। তার একটা কারণ, যেহেতু কেন্দ্রীয় ফোর্স সেন্ট্রাল বাহিনী রয়েছে এবং মুখ্যমন্ত্রী সেটা সঠিক পদক্ষেপ নিয়েছে টাইমে, যার জন্য করতে পারছে না। দেখুন, এর আগে 10-15 বছরে কোনো একটা রেপ হলে, কোনো একটা ঘটনা হলে, আপনি বকটুয়ে যান, যেখানেই যান, বকটুয়ে সেই টিভি বিস্ফোরণ হয়েছে বলে ওই লটারি মণ্ডল চালিয়ে দিল, এবং তারপরে হচ্ছে যে সেই লটারি মণ্ডলকে নিয়েই চলে গেল হচ্ছে মমতা ব্যানার্জি। এখানে তো ব্যাপারটা তা হয়নি। আবার এদিকে দেখা যাচ্ছে যে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি মোমবাতি হাতে পথে নামলেন এই ঘটনার পরিপ্রেক্ষিতে। তবে অভয়াকাণ্ডে কিন্তু তিনি বরাবর চুপচাপ ছিলেন। অভয়াকাণ্ডে উনি একবারই নেমেছিলেন, মানে একবার ওই মিছিল নাকি করেছিলেন, সেখানে বলেছিলেন নির্যাতিতার ফাঁসি চাই। হ্যাঁ, তো উনি এটা বলেছিলেন। আর আমার কালকে সবথেকে একটা লাগলো যে ওনার কী রাজনৈতিক দৈন্যদশা, যে উনি যে মোমবাতিটা এরকম বড় একটা মোমবাতি ওটা দিয়েছে, সেটাও সবুজ। মানে এই বাজারেও ওনাকে খুঁজতে হচ্ছে। আমি জানি না, আমি বাজারে, দেখুন বাজারে গেলে আমি অন্তত মোমবাতি বেশিরভাগই আমি দেখি সাদা। উনি এই বাজারেও কিন্তু একটা আমার মনে হয় ওই ফ্লিপকার্ট অর্ডার দিয়ে যে সবুজ কালারের মোমবাতিই লাগবে, মানে এই সবুজটাকে ওনার বাঁচিয়ে রাখতে হবে। যখন ওনার ওই মানে স্বাদের মানে ভাইগুলো ঋতব্রত সমস্ত সব দখল করে নিয়ে যাচ্ছে, প্রতীক দখল করে নিয়ে যাচ্ছে, উনি এই সব বাঁচিয়ে রাখার জন্য নীল সাদা রং আর সবুজকে বাজিয়ে রাখার জন্য সবুজ মোমবাতি নিয়েছেন। মানে কতটা রাজনৈতিক দৈন্যদশায়। ওনাকে একটা কথাই বলবো, ওনার বেরোনো উচিত না, ওনার মুখ দেখানো উচিত নয়। উনি গত 15 বছর ধরে পশ্চিমবঙ্গকে যেভাবে শেষ করে দিয়ে গেছেন, উনি কোন মুখে বড় কথা বলেন, উনি কোন মুখে রাস্তায় নামেন? যে উনি যদি আজকে অভয়ের সময় ধামাচাপা না দিত, সেই সময় যদি সঠিক কাজটা করতো, আজকে ওনাকে রাস্তায় নামতে হতো, ওনার আজকে পতন হতো। ওনার পতন হয়েছে ওনার অপকর্মের জন্য। এই রাজ্যে যতগুলো রেপ অ্যান্ড মার্ডার কেস হয়েছে, উনি প্রত্যেকটা ধামাচাপা দিয়েছে। তো উনি আজকে বলছেন, উনি আজকে রাস্তায় নামছেন, বিচার চাইছেন। উনি কী বিচার চাইছেন ওখানে? যখন দেখা যাচ্ছে নির্যাতিতার পরিবার স্যাটিসফাইড উইথ দ্য ডিসিশন অফ সিএম, পুলিশ এসআইটি গঠন হয়েছে, সব রকম সুবিধা পাচ্ছে, তারা স্যাটিসফাইড। তো উনি রাস্তায় নেমে কী করছে? উনি রাস্তায় নেমে আবার, আমি বলবো যে রাস্তায় উনি চোরেদের রানী, তো রাস্তাঘাটে নামলে একটু লোকজন যেন সাবধানে থাকে, নাহলে কে কোথায় আবার কী চুরি হয়ে যাবে বলা খুব মুশকিল। এই যে গর্বের সেবাশ্রয় প্রকল্প, যাকে নিয়ে এত কিছু মানে বাড়িয়ে বলা হতো, প্রচার করা হতো, তারই বিরুদ্ধে গুরুত্বপূর্ণ বেশ কিছু অভিযোগ সামনে আসছে। তার মধ্যে অন্যতম হচ্ছে বেশ কিছু ওষুধ পারুলিয়া গ্রামে মাটির তলায় পোঁতা অবস্থায় পাওয়া গিয়েছে। শুধুমাত্র তাই নয়, এই যে গোটা ঘটনা, তাতে মূল যিনি অভিযুক্ত তার নাম হিসাবে অভিষেক বন্দ্যোপাধ্যায় সেই আত্মসহায়ক এর নাম উঠে আসছে, যার নাম সুমিত রায়, যাকে এখনও পর্যন্ত খুঁজে পাওয়া যাচ্ছে না। তিনি এলেন কোথায়? এটাই তো সবথেকে বড় প্রশ্ন এখন।
দেখুন আমি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সামনে থেকে খুব একটা দেখিনি, যদি এরপরে কোনো দিন দেখি একটা পায়ে প্রণাম করে আসবো। যে কেউ এই রকম ব্রেন খাটাতে পারে সত্যি কথা বলতে আমার জানা নেই। আমিও তো এই মেডিকেল লাইনে আছি, মেডিকেল ফিল্ডে থেকে এই রকমভাবে কারোর মাথায় ব্রেন কাজ করতে পারে সত্যি মানে মানে অসাধারণ। মানে যদি এই খারাপ কাজের নোবেল থাকতো তাহলে একে দেওয়া উচিত ছিল। তার কারণটা হচ্ছে দেখুন, আমি সেই টাইম পিরিয়ডে একটা জিনিস আমার মাথায় প্রশ্ন উঠেছিল, মানে যখন সেবাশ্রয়টা শুরু হলো, আমি অস্বীকার করব না সেবাশ্রয়ের প্রচুর ডাক্তার গেছে, প্রচুর জুনিয়র লোক গেছে, কেউ কেউ আমার পরিচিত, কারণ একই ফিল্ডের লোক তো পরিচিতি হয়েই যায়। আমাকে অনেকবার অনেকে বলেছিল যেতে, তা আমি সবাইকে বলেছিলাম নমস্কার, আমি এর ভেতরে আমি যেতে পারবো না, কারণ কোনো এই সমস্ত কন্ট্রোভার্সিয়াল জায়গায় আমি অ্যাভয়েড করি বরাবর। এবার আমার একটা মনে প্রশ্ন জেগেছিল যে সেবাশ্রয়ের সোর্স অফ ফান্ড কী, এটা নিয়ে আমার প্রশ্ন ছিল এবং বেশ কয়েকবার আমি প্রশ্ন তুলেছিলাম। কিন্তু আমি খুব একটা মাথা ঘামাইনি একটাই জিনিস, আমরা ডাক্তাররা কি একটা জিনিস বুঝি যে মানুষের উপকার হওয়া নিয়ে কথা। কারোর যদি ব্ল্যাক মানিতেও একটা মানুষের ওষুধ কেনা বা একটা মানুষের চিকিৎসা হয়, আমাদের ডাক্তারদের কাজ হচ্ছে সেই মানুষটা ওষুধ পেলো কিনা, তার চিকিৎসা হলো কিনা, ওই টাকাটা ব্ল্যাক মানি থেকে এসছে কিনা, এটা আমার ম্যাটার নয়। তাই মনে মনে তখন ভাবলাম যে হয়তো হতে পারে যে ভাইপোর প্রচুর ব্ল্যাক মানি আছে, সেই ব্ল্যাক মানি থেকে একটা সামান্য অংশ, কারণ কয়লা, মাটি, গরু সবই তো চুরি করেছে, এত চুরির টাকায় ওনার পক্ষে একটা সেবাশ্রয় চালানো, মানে ধরুন ওই সমুদ্রের থেকে এক বালতি জল তুলে নিলে যেমন সমুদ্রের জলের লেয়ারের কোনো পরিবর্তন হয় না, তেমনি ভাইপোর যে টাকা, সে একটা দুটো সেবাশ্রয় করলে তাদের কী এমন তার টাকার ক্ষতি হবে। কিন্তু এই রিসেন্টলি আমি কিন্তু খুব একটা বেশি বিতর্কিত কথা বলিনি, কিন্তু রিসেন্টলি আমি যে জিনিসটা জানলাম, এবং কয়েকজন এই IMA সূত্রে আমি কয়েকজন ডক্টরের সাথে পার্সোনালি আমার কথা হচ্ছিল, আমি তো মোটামুটি চমকে গেলাম। আমি বলছি এ কি, তাদের ভিতরে কেউ কেউ ওই সেবাশ্রয় ছিল। তখন ঘটনাটা জানার পরে আমি ভাবলাম এই তো বিশাল ব্রেন, মানে এর যা ব্রেন, এর টিপিক্যাল মানে কোন লেভেলের শয়তানি ব্রেন। মানে করছেটা কি করছে হচ্ছে যে এই যে ধরুন মানে একটা ফিক্স আছে এই স্বাস্থ্যসাথীতে, মেন হচ্ছে কিন্তু আসল উদ্দেশ্য হচ্ছে স্বাস্থ্যসাথীর সরকারি টাকাকে আমি পকেটে ঢোকাবো। এবার উপায়টা কি দেখুন, আমাদের দু রকম প্যাকেজ হয় এই স্বাস্থ্যসাথীতে, একটা হচ্ছে সার্জারি রিলেটেড যে কেস, আর একটা হচ্ছে মেডিকেল, মানে যার সার্জারি লাগে না। সার্জারি রিলেটেড কেসে ধরুন কোনো একটা হিপ রিপ্লেসমেন্ট হবে, কোনো একটা নি সার্জারি হবে, বা অ্যাপেন্ডিসেক্টমি হবে, তার পার্টিকুলার একটা প্যাকেজ আছে। একটা অপারেশন ধরুন কোনোটা 20,000, কোনোটা 30,000। কিন্তু মেডিকেল রিলেটেড কোনো কজে মানে কেসে কোনো প্যাকেজ নেই, তার জন্য সাধারণত বেড ভাড়া বা এক্সট্রা কিছু দেওয়া হয়, বেড ভাড়া এইগুলোই দেওয়া হয়। এবার ধরুন একটা লোকের ওই জায়গায় যেটা বলা হচ্ছে যে ওখানে আমি অনেককেই চিনি যারা আয়ুর্বেদের লোক, কেউ হোমিওপ্যাথির লোক, তারা ওখানে গেছে। এবার সেখানে বলা হচ্ছিল নাকি সুপার স্পেশালিটি। দেখুন পশ্চিমবঙ্গে যতগুলো মেডিকেল কলেজ আছে সেখানেই যদি আপনি ক্যালকাটা মেডিকেল কলেজ, SSKM, NRS আর একটু RG করে, এর বাইরে গেলে আপনি সুপার স্পেশালিটি তখন ডেভেলপ করেনি। আর ওই জায়গাটায় সুপার স্পেশালিটি ডেভেলপ করে দিল, এত ক্ষমতা। এবার আমি ভাবছি হয়তো টাকা দিয়ে প্রাইভেট থেকে ডাক্তারদের নিয়ে গেছে। পরে যেটা দেখতে বললাম যে হোমিওপ্যাথি, আয়ুর্বেদ, মডার্ন মেডিসিনের লোক নয়, তাদেরকে নিয়ে চলে গেছে, তারা লিখছে। আসল উদ্দেশ্য কি, আপনার ধরুন কোমরে ব্যথা হয়েছে, কোমরে ব্যথা হলে আমরা ইনিশিয়ালি কী করি, একটা এক্সরে করাই বা ইনিশিয়াল মেডিকেশান দিই, তারপরে হয়তো শেষের দিকে গিয়ে যদি পরিস্থিতি হয় তাহলে একটা MRI করা হয়। ওরা করেছে কি, ওরা হচ্ছে একটা সাথে সাথে MRI লিখে দিল, বলা আছে কোমরে ব্যথা হলে MRI করো। যে আয়ুর্বেদ বা হোমিওপ্যাথি ছেলে আছে তাকে তো বলা যাচ্ছে কোমরে ব্যথা হলে MRI লেখো, হাঁটুতে যে বয়স্ক তার হয়তো অস্টিওআর্থারাইটিস এমনি কম বেশি ডেভেলপ করে, তুমি MRI লেখো। এবার MRI ওই প্যাকেজে কিন্তু দেবে না। এবার ওর সাথে একটা বেসরকারি মেডিকেল কলেজের টাই আপ আছে, সেই বেসরকারি মেডিকেল কলেজে গিয়ে ওকে ভর্তি করে দিল। ভর্তি করে দিয়ে এবার ওকে 6 দিন রাখলো। 6 দিনে ধরুন ও 6 × 12,000 টাকা পেলো, MRI রেট হয়তো 8,000 টাকা। এইবার ওর তো এমনিতে 8,000 টাকা, এবার নার্সিংহোমকে তার থেকেও কম দেবে। নার্সিংহোমে বলা আছে তোমাকে দেবো 5,000 টাকা করে, 7,000 টাকা তাহলে ভাইপোর পকেটে পুরো ঢুকে গেল। আমি আপনাকে একটা হিসাব বলছি যে মানে এগুলো তো অনেক, দেখুন একই ফ্যাটার্নিতে কাজ করলে এগুলো জানা যায়, তথ্যগুলো আসে, সবগুলো হয়তো প্রমাণ আপনাকে আমি দেখাতে পারবো না। আমার কাছে তখন খবর ছিল যে ভাইপোর একটা বিশেষ মেডিকেল কলেজ আছে, মানে ডিরেক্টলি নয়, এগুলো তো সবই ইনডিরেক্টলি, মানে সেই মেডিকেল কলেজে ধরুন 200টা স্বাস্থ্যসাথীর বেড আছে, সেখানে বেড ফাঁকা যায় না, মানে একটা শেষ হলো আর একটা স্ট্যান্ড বাই থাকেই। এবং আমাদের ছোটোখাটো নার্সিংহোমগুলোকে আমি যখন কোনো পেশেন্টকে অনেক সময় রিকমেন্ড করেছি যে আপনারা স্বাস্থ্যসাথী নিয়ে এই নার্সিংহোমে ভর্তি হয়ে যান, তখন স্বাস্থ্যসাথী ছোটোখাটো নার্সিংহোমগুলো নিতে যায় না, বলে যে আমাদের তো টাকায় 6 মাস ধরে আসে না। আর ওই পার্টিকুলার মেডিকেল কলেজ হসপিটালে যদি টাকা মানে 5 মিনিট দেরি হতো, ওই স্বাস্থ্যভবনের স্বাস্থ্যসাথী সেলে সাথে সাথে ফোন যেত এবং সাথে সাথে ডিসবার্স করতে হতো এবং স্ট্যান্ড বাই রাখা হতো। এবং এই স্ট্যান্ড বাই আমি বলছি এগুলোর মিসইউজ কীভাবে হয়, ধরুন কোনো এরিয়ায়
দেখবেন যে একটু বয়স্ক লোক অস্টিওআর্থারাইটিস হয়ে গেছে, তাদের টোটাল নি রিপ্লেসমেন্ট র্যান্ডামলি করে দেওয়া হয়েছে। কোনো এগুলোও হয়, এগুলো মিসইউজগুলো হয়, ম্যাল প্র্যাকটিসগুলো আপনি খুঁজে পাবেন যদি আপনারা তদন্ত করেন। আমি আপনাকে লিখিত দিচ্ছি যেগুলো সব জায়গায় এই ম্যাল প্র্যাকটিসগুলো কীভাবে হয়। ধরুন বয়স্ক মহিলা যাদের হচ্ছে দিনের পর দিন মেনোরেজিয়া আছে, তাদের ধরুন ফ্যামিলি কমপ্লিট হয়ে গেছে, তাদেরকে বারবার মেনোরেজিয়া হচ্ছে, মানে তাদের পিরিয়ডের সময় অতিরিক্ত ব্লিডিং, তো তাদের কি করা হলো, তাদেরকে ইউটেরাস কেটে বাদ দেওয়া হয়, এটাকে বলে হিস্টেকটমি। এই হিস্টেকটমিও একটা কমনলি ম্যাল প্র্যাকটিস বিভিন্ন জায়গায় হয়, সেগুলো হচ্ছে এই ইন্স্যুরেন্সগুলোকে মিসইউজ করে। কিন্তু তার নিয়ম আছে, মেডিকেল ম্যানেজমেন্ট দেন সার্জিক্যাল ম্যানেজমেন্ট, এবং তার একটা বয়স, অন্যান্য যে ফ্যাক্টরসগুলো আছে সেগুলো দেখা হয়, সাথে সাথে করা যায় না, কিন্তু এনারা করে দেন। তার কারণটা হচ্ছে এই ইন্স্যুরেন্স পলিসিগুলোকে ইউজ করে আপনি কোথাও গিয়ে এই যদি যে জায়গাগুলো এই মেডিকেল কলেজগুলো আছে সেখানে আপনি ভালো করে তদন্ত করে দেখলেন হসপিটাল এই ইন্স্যুরেন্সগুলো বেশি পরিচিত, সেখানে টোটাল নি রিপ্লেসমেন্ট বেশি, হিস্টেকটমি বেশি টোটাল এরিয়াগুলোতে। এর কারণটাই হচ্ছে এরা এগুলোর ইউজ করে। আর আপনি যেটা বললেন সুমিত রায়, দেখুন সুমিত রায় এখন ভানুয়াতুতে গেছে নাকি অস্ট্রেলিয়া থেকে আরও দূরে কোনো আইল্যান্ড তারা কিনে নিয়েছে, সেটা তো এখন বলা মুশকিল, কারণ কোথাও পুলিশ খুঁজে পাচ্ছে না। তো কী করে হবে, একটাই তো জায়গা আছে ভানুয়াতু, আর না হলে ভাইপো এত টাকা তুলেছে সেই টাকার ভিত্তিতে, কারণ স্যাটেলাইটে মাটি পাওয়া যাচ্ছে না, এখন সেই মাটি দিয়ে কি ভানুয়াতু বা অন্য কোনো আইল্যান্ডের সামনে দুর্গা পুজোর প্রতিমা তৈরি করে পুজো করবে কিনা, কারণ যে হারে চোর বেরিয়েছে সব চোর ওখানে গেলে কিন্তু ভালো রকম দুর্গা পুজো বা কালী পুজো সামনের ইসেই করা যাবে আর কি। স্যার শেষ প্রশ্ন থাকছে, এবারে ডিম থেরাপির শিকার হলেন মীনাক্ষী মুখোপাধ্যায়। দেখুন আমি একটা কথা বলি, এখন কী জন্য করেছে সেটা এক্স্যাক্টলি তো বলা মুশকিল, কিন্তু ডিম আমি সবাইকেই ছুটতে বারণ করব, কারণ ডিম হচ্ছে একটা খুব বড়সড় প্রোটিনের সোর্স। আর ডিমকে দেখুন, যে দেশে মানে মানুষ ডিম দিনে 3 বেলার ভিতর 1 বেলা খেতে পায় না, সেই দেশে ডিম ছেঁড়াটা খুব অন্যায়, এবং আমি ডিম ছুটতে একদমই পুরোপুরি বিরোধী। কিন্তু ছোড়ার থাকলে অন্য কিছু, সেটাও সংবিধান বিরোধী যদিও, কিন্তু ডিমটা ছুটবেন না। মানুষের রাগ থাকলে অন্যভাবে করুন, বাট ডিমটা ছুটবেন না, কারণ ডিমটা এখনও পর্যন্ত প্রান্তিক এলাকায় মানুষ পায় না। এখন দেখুন সিপিএম যে হারে অপপ্রচার করছে, এই যে বারুইপুর কাণ্ড নিয়ে কালকে থেকে যা হয়েছে, এরপরে যেখানে মানুষ শাসক দলের এই আগের যে প্রাক্তন শাসক দল মানে হচ্ছে তৃণমূল, তাদের বিরুদ্ধে যে বিক্ষোভ দেখাচ্ছে, আর এরা যে ধরনের সিপিএম যে ভাষায় কথাবার্তা বলছে, এরা তো রাইট লাগানোর তালে আছে। আমি তো কালকে এই জিনিসটা দেখলাম, গত 2 দিন ধরে যেটা বুঝতে পারছি, এদের কিন্তু একটাই ইন্টেনশান। যদি বলা হয় এরপরে আপনারা কী চান, অনেকেই প্রশ্ন করছে সোশ্যাল মিডিয়াতে, আমি বলে এরপরে ওরা একটা জিনিস চায়, সেটা হচ্ছে এখানে একটা কমিউনাল ভায়োলেন্স ক্রিয়েট করা, এবং ক্রিয়েট করে সিপিএম যাতে তাদের এই মাইনরিটি ভোটকে নিজেদের দিকে করতে পারে।